আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের 4 নম্বর ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আমি এই 4 নম্বর ক্লাসে চেষ্টা করেছি যে এইখানে যতগুলো টপিক আছে সবগুলো শেষ করে দেওয়াই। ম্যানেজমেন্ট যে ফার্স্ট পেপারটা ছিল সেখান থেকে 4টা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি এই ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারটা শেষ করার, এবং এরপর আমি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে শেষ করব ইনশাল্লাহ 5টা ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই যারা ম্যানেজমেন্ট এই 4টা ভিডিও পড়া শেষ হয়ে যাবে তারা ম্যানেজমেন্ট যে সেকেন্ড পেপার আছে সেই সেকেন্ড পেপারের ভিডিওগুলো দেখা শুরু করে দেবে। আর হচ্ছে আমি এই 4টে এবং 5টা 9টা ভিডিও আনার পর ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার যখন আমি সবগুলো ভিডিও আপলোড করার পর আমি একটা এমসিকিউ বুস্টার নিয়ে আসবো, যেখানে 100টা এমসিকিউ থাকবে, এবং 100টা এমসিকিউ যদি তোমরা পারো সেক্ষেত্রে আমি আশা করতে পারি কিংবা তোমরা আমার ওপর আশা রাখতে পারো যে ওইখান থেকে মিনিমাম 50% তুমি এমসিকিউ কমন পাবে। ওইখান থেকে তোমার যদি 30টা এমসিকিউ আসে তার 15টাই আসবে ওই 100টা এমসিকিউর মধ্যে থেকে। তো বুঝতেই পারছো যে ওই এমসিকিউ বুস্টারটা তোমার কাছে কতটা ইফেক্টিভ হবে। তো অবশ্যই এই সব ভিডিওগুলো দেখার পর লাস্টের ভিডিওর এমসিকিউ বুস্টারটা তুমি অবশ্যই করে নিবে। এবং এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আমার ফেসবুক পেজ আছে, সেই পেজটা চাইলে ফলো করতে পারো। ওইখানে যাবতীয় আপডেট দেওয়া হয় এবং ওইখানে বিভিন্ন এমসিকিউ শেয়ার করা হয়, বিভিন্ন কুইজ শেয়ার করা হয়। ওইগুলোতে অংশগ্রহণ করলে আশা করি তোমরা আরও ভালো একটা ইফেক্টিভ হতে পারবা। তো চলো, আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা কি রাষ্ট্রীয় ব্যবসা। তো রাষ্ট্রীয় ব্যবসাটা আসলে কি আমাদেরকে প্রথমে এইটা বুঝতে হবে। তো দেখো যে রাষ্ট্রীয় ব্যবসার একটা ছোটোখাটো একটা সংজ্ঞা দিয়েছে যে রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। তো রাষ্ট্রীয় ব্যবসা হতে গেলে কি হতে হবে? নাম্বার 1 হচ্ছে রাষ্ট্র কর্তৃক গঠিত হবে। তোমার কোনো একটা ব্যক্তি গঠিত করলো সেটা রাষ্ট্রীয় ব্যবসা হবে না। যদি ব্যক্তিটা রাষ্ট্রের কোনো একটা পেমেন্টের বিনিময়ে করে সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রীয় ব্যবসা হবে। বাট এই প্রতিষ্ঠান কে গঠন করবে? রাষ্ট্র গঠন করবে। রাষ্ট্র মানে কি? একটা দেশ, বা যেরকম বাংলাদেশ একটা কোম্পানি গঠন করবে সেটা কী হবে? রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত হবে। এবং এই যে ব্যবসাটা আছে রাষ্ট্র গঠন করার পর এটা যাচ্ছে পরিচালনাটা করবে, এটা কি রাষ্ট্রের লোকজন, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন পদে থাকা লোকজন যারা আছে তারা কি করবে? এটা হচ্ছে পরিচালনা করবে ও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ কোম্পানি যেরকম মালিকগণ তোমার পরিচালনা করে, ঠিক রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রেও রাষ্ট্রের ব্যবসার ক্ষেত্রেও লোকজন কিন্তু এটা পরিচালনা করবে। আর এগুলো কি রাষ্ট্রের বিভিন্ন দেখবা যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, তো সেগুলো কি করে? এটা পরিচালনা করে। এবং হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান আছে। এটার আইন কত সালে? রাষ্ট্রীয় ব্যবসার একটা আইন আছে, তো এটা হচ্ছে যুদ্ধের পরেতেই রাষ্ট্রীয় ব্যবসা শুরু হয়ে যায়, যে 1972 সালে। তো রাষ্ট্রীয় ব্যবসা কত সালে? 1972 সালে। এটা একটু ভালো করে মনে রাখবা, কারণ এটা বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে। তো এখন আসলে রাষ্ট্রীয় ব্যবসার কিছু উদ্দেশ্য আছে, তো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো তোমাকে খুবই সুন্দরভাবে বুঝতে হবে। কারণ হচ্ছে দেখো, রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। তোমাকে এমসিকিউতে আসবে যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ। তোমার কাছে এরকম আসতে পারে যে জনকল্যাণ কোন ব্যবসায়ের মূল উদ্দেশ্য? তোমাকে দিতে পারে যে কোম্পানি ব্যবসা, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা। আমি আশা করি আজ থেকে তোমার কোনো ভুল হবে না। এটা তুমি কী দেবে? অ্যান্সার করবে রাষ্ট্রীয় ব্যবসা। দেন আছো এখানে রাষ্ট্রীয় ব্যবসার জনকল্যাণ কেন? কারণ রাষ্ট্র কখনোই মুনাফা লাভের জন্য কখনোই সে ব্যবসায় স্থাপন করে না। সাপোজ তোমাকে যেমন বলতে চাই, বাংলাদেশে 15টি চিনিকল শিল্প রয়েছে। এই চিনিকল শিল্প কিন্তু প্রত্যেক বছরে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট সরকারের কি যায়? লস যাইছে। বাট এই হিউজ পরিমাণ অ্যামাউন্ট লস যাওয়ার পরেও রাষ্ট্র কিন্তু এই যে চিনিকলগুলো আছে, চিনি শিল্প আছে, এগুলো কিন্তু কখনোই উঠাইতেছে না। কেন উঠাইতেছে না? কারণ এগুলো যদি ওঠায় সেক্ষেত্রে চিনি যারা উৎপাদন করবে বাংলাদেশে, যেসব শিল্প কারখানা গঠিত হবে সেগুলো উচ্চ মূল্যে চিনি বিক্রি করা শুরু করবে। আর উচ্চ মূল্যে যখন চিনি বিক্রি করা শুরু করবে তখন যে জনগণকে বেশি মূল্যে চিনি ক্রয় করে নিতে হবে। সেক্ষেত্রে কি হবে? জনগণের যে একটা ক্রয় ক্ষমতা ছিল সেটা কমে যাবে। তো এই কারণে হচ্ছে সরকার কি করছে? সরকার হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে চিনি শিল্প স্থাপন করে সেই চিনি উৎপাদনটাকে আরও সহজতর করছে। এবং
এই চিনি শিল্পর যেটা আছে, চিনি শিল্প না, তোমার চিনি শিল্প আছে, বিআরটিসি আছে, সড়ক আছে, রেলওয়ে, দেন সবগুলোতে দেখবা যে যেগুলো সরকারি ব্যবসার অন্তর্ভুক্ত, যেমন হচ্ছে তোমার আর ট্রেনে যদি উঠতে চাও, ট্রেনে দেখবা যে ভাড়া সবচাইতে কম নেবে তোমার অন্যান্য সাথে। রাষ্ট্রীয় বিষয়ের বিআরটিসিতে উঠতে চাও, বিআরটিসি হচ্ছে বাস আছে তোমার, ওই বাসগুলো দেখবা যে অন্যান্য বাসের তুলনায় একটু ভাড়া কম নেবে। কারণ কি, এগুলো হচ্ছে সরকারি ব্যবসায়ী সংস্থার তোমার পরিবহন। তো বুঝতে পারছো যে আসলে জনকল্যাণ কি। এখন বাসের কথায় আসো যে যদি বিআরটিসি বাস না থাকতো, সাপোজ অন্যান্য কোম্পানির বাসে কিন্তু তোমাকে বলতে পারতো যে 600 করে দিতে হবে, বর্তমান পরিপ্রেক্ষিতে একটা জায়গায় যাবা 600 করে দিতে হবে। বাট ওই বিআরটিসি যখন আসে, তখন যেহেতু এটা সরকারি সংস্থার একটা বাস, তো ওরা কি বলতেছে, ওরা বলতেছে আমাকে 500 টাকা দিলেই আমরা যাবো, তার টিকিটের দাম 500 টাকা। তো সবাই কি করবে, 500 টাকাটা যাবে। এখন যদি ওই রাষ্ট্রীয় ব্যবসায় সরকারি বাস না থাকতো, তখন কী করতো, তখন হচ্ছে ওই 600 লাগুক 700 লাগুক ওই বাসেই কিন্তু তাদেরকে যেতে হতো। তো এই জন্যই হচ্ছে কি, রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি হচ্ছে জনকল্যাণ, জনগণের কল্যাণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসাটা গঠিত হয়। দেন আসো 2 নম্বরে, যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে কিভাবে, তোমার অর্থনীতির অবস্থা তোমার হচ্ছে বিভিন্ন কোম্পানি যেমন চাইলে কিন্তু একচেটিয়া বাজার স্থাপন করতে পারে। সাপোজ কোনো একটা জিনিসের দাম এতটা বাড়াই দিল, নিলে নাও, না নিলে না নাও, মুদ্রাস্ফীতির মতো। বাট রাষ্ট্রীয় ব্যবসা যখন আসে, তখন দেখা যায় যে কিছু কিছু পণ্য তারা উৎপাদন করে বাজারে ছাড়ে। সেক্ষেত্রে কী হয়, ওই যে পণ্যের রেটটা থাকে সেগুলো একটা স্ট্যাবল পজিশনে চলে আসে। তো এই কারণে হচ্ছে কি, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে। অর্থাৎ ওই তোমার ধনীর কাছে যারা কোম্পানি, প্রাইভেট কোম্পানিগুলো আছে, তাদের কাছে যে টাকাটা থাকার কথা, তারা যে টাকাটা অনেক টাকা প্রফিট করার কথা, সেই প্রফিটটা করতে পারে না। কেন, রাষ্ট্রীয় ব্যবসার কারণে। এই কারণেই বলা হয়েছে যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে। দেন 3 নম্বরে আসো যে একচেটিয়া বাজারের ব্যবসা রোধ করে। একচেটিয়া বাজার তোমাকে তো বলাই হয়েছে যে একচেটিয়া বাজার হচ্ছে তোমার কিছু দোকানদার মিলে অথবা কিছু ব্যবসায়ী মিলে এমন একটা বাজার তৈরি করলো যেখানে হচ্ছে রেট অনেক বড়, বা তারা যা বলবে তাই, এরকম সিস্টেমের। তো এখন যদি চিনি শিল্প না থাকতো, তখন কী হইতো, প্রাইভেট যেসব চিনি শিল্প আছে সেগুলো কী করতো, যে চিনি 200 টাকা কেজি হইলে নাও, না হলে না নাও, কিন্তু চিনিটাও জনগণের অবশ্যই প্রয়োজন, তো অবশ্যই 200 টাকা করে কিনা লাগতো। তো এখানে কী হইতেছে, একচেটিয়া বাজার স্থাপন হয়েছে। যখন রাষ্ট্রীয় ব্যবসা আসলো, জনগণের উদ্দেশ্যে, কল্যাণের করার উদ্দেশ্যে যখন রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হলো, তখন রাষ্ট্রীয় ব্যবসায়ের যে চিনিটা আছে, রাষ্ট্রের মনে করো যে রাষ্ট্রের যেসব চিনি কারখানা আছে, সেখান থেকে যেসব চিনি উৎপাদন হয়, তারা কত দিতেছে, তার হচ্ছে 100 টাকা কেজি দিতেছে। তো অবশ্যই তো জনগণ 100 টাকা কেজিরটাই নেবে। এতে কী হইতেছে, রাষ্ট্রের ওই ব্যবসায়ের কিছু প্রফিট হইতেছে। আর এই যে একচেটিয়া বাজার, তারা 200 টাকা করে, ওই 100 টাকার চিনি কিন্তু 200 টাকা করে বিক্রি করতে পারতেছে না। কারণ কি, কারণ 100 টাকা করে চিনি অ্যাভেলেবল আছে। তো সেক্ষেত্রে তারা একচেটিয়া বাজারটা স্থাপন পারলো না। এই কারণ হচ্ছে কি, রাষ্ট্রীয় ব্যবসা একচেটিয়া ব্যবসা রোধ করে দেয়, মানে রোধ করে মানে নির্মূল করে দেয়, শেষ করে দেয়। এখন হচ্ছে সুষম শিল্পায়ন। তো সুষম শিল্পায়ন, তো এটা কি আর বলবো, এটা তো বোঝাই গেছে। দেন হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তো রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কিন্তু বিশাল একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কারণ যেসব চিনি শিল্প আছে, 15টা চিনি শিল্প থাকলে এখানে মিনিমাম কত, 1500 জনবল কাজ করে। শুধু চিনি শিল্প নয়, এখানে বিআরটিসি বাস আছে, দেন আছে বিভিন্ন আর সড়ক পরিবহন, রেলওয়ে তোমার আছে। এর অনেক ধরনের ব্যবসা আছে যেগুলো আমরা ধাপে ধাপে জানতে পারবো। দেখা যাচ্ছে সম্পদের সুষ্ঠু বন্টন। দেন আসলে রাষ্ট্রীয় ব্যবসার 4টি ভাগে ভাগ করা হয়। এখানে কোনো ভাগের সিস্টেম আসে না, এমসিকিউতে আসবে না। রাষ্ট্রীয় ব্যবসা কত প্রকার, জাস্ট তোমাকে একটু জেনে রাখতে হবে। রাষ্ট্রীয় ব্যবসা 4 রকমের হয়ে থাকে, বা এগুলো হচ্ছে তোমার ইসের ভিত্তিতে, ওই পরিচালনার ভিত্তিতে 4 রকমের হয়ে থাকে। নাম্বার 1 কি আছে, নাম্বার 1 আছে সরকারি বিভাগীয় সংগঠন। অর্থাৎ যেসব সংগঠন ক্রিয়েট করা হয়েছে, যেসব সংগঠন হচ্ছে তোমার সরকারি বিভিন্ন বিভাগ চালায়, সেগুলো কী বলা হয়, সরকারি বিভাগীয় সংগঠন। এখন আসো কোনগুলো সরকারি বিভাগীয় সংগঠনের মধ্যে পড়ে, এবং সরকারি বিভাগ বা তোমার মন্ত্রণালয় আছে, সেগুলো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কোনগুলো ব্যবসা করে। তোমাকে এরকম এমসিকিউ দিয়ে বলবে না যে এটি কোন বিভাগ পরিচালনা করে, তোমাকে এরকম কখনোই এমসিকিউ আসবে না। জাস্ট তোমাকে এগুলো এমনি বোঝানোর জন্য তোমাকে বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ বিমান আছে, বাংলাদেশ রেলওয়ে আছে, দেন আছে বাংলাদেশ ডাক বিভাগ, এবং হচ্ছে ওয়াসা, ওয়াটার সাপ্লাই। তো ওয়াসা হচ্ছে কি, এগুলো কারা কী করে, এগুলো হচ্ছে তোমার সরকারি বিভাগ বা মন্ত্রণালয় প্রত্যক্ষ নিয়ন্ত্রণ করে।
তো এই কারণে হচ্ছে এগুলো কি সরকারি বিভাগীয় সংগঠন, অর্থাৎ সরকারি বিভাগ যেগুলো পরিচালনা করবে সেগুলো হচ্ছে সরকারি বিভাগীয় সংগঠন। এখন হচ্ছে বিধিবদ্ধ সরকারি সংস্থা। তো বিধিবদ্ধ সংস্থা কাকে বলে? অর্থাৎ যেসব সংস্থা বা ব্যবসা রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে গঠিত ও পরিচালিত হয় তাকে কি বলা হয়? বিধিবদ্ধ বা সরকারি সংস্থা বলা হয়, বিধিবদ্ধ সংস্থা বলা হয়। এখন কোন ব্যবসা হতে পারে যে বিধিবদ্ধ সংস্থার অন্তর্ভুক্ত হতে পারে? তুমি এখন বলতে পারছো বিআরটিসি বাস, বিআরটিসি যে বাসটা আছে সেটা কি রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে সেটি গঠিত হয়। এবং হচ্ছে তোমার বিপিসি, তারপর হচ্ছে বিসিআইসি, তো এগুলো কি বিধিবদ্ধ সরকারি সংস্থার অন্তর্ভুক্ত করা হয়। এখন এগুলোর প্রয়োজন হয় কেন? কারণ রাষ্ট্রপতি তখনই অধ্যাদেশ জারি করে যখন এগুলোর খুবই প্রয়োজন হয় তখন। এখন আসলে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। তো যৌথ মূলধনী ব্যবসাটা কি? যৌথ মূলধনী ব্যবসা হচ্ছে তোমার ওই যে একটা এর আগে পড়াইছিলাম যে সাবসিডিয়ারি কোম্পানি আর কি হোল্ডিং কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে কি হয়? মনে করো যে হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি তোমরা গত ভিডিওতে দেখেছিলে, তো ওই সিস্টেমে হচ্ছে এখানে। তো এই সরকারি এটা কি করবে? হোল্ডিং কোম্পানির মতো কাজ করবে। সাধারণ সাপোজ কোনো একটা কোম্পানির কী করবে? 51% শেয়ারের মালিকানা হবে, অর্থাৎ 51 অংশের মালিক কী হবে? সরকার। যদি এরকম হয় সেক্ষেত্রে কী হবে? সেটা যৌথ মূলধনী ব্যবসায়ী হয়ে যাবে। তো এরকম কী কী ব্যবসা আছে? তোমার এরকম ব্যবসা আছে বিটিসিএল, অর্থাৎ যে সিমের যা আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, অর্থাৎ যে সিমের সিস্টেমটা আছে তো সেটা তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড। দেন হচ্ছে তোমার পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড। তো সোনালী ব্যাংকের কিন্তু ওটা কিন্তু প্রাইভেট কোম্পানি ছিল, অর্থাৎ প্রাইভেট একটা ব্যাংক ছিল। তো সেই প্রাইভেট ব্যাংকের কিন্তু এখন মেবি 60% বা 62% অংশের মালিককে সরকার। তো এই কারণে কী হয়েছে? এটা যৌথ মূলধনী ব্যবসার অন্তর্ভুক্ত হয়েছে। এখন হচ্ছে বোর্ড শাসিত প্রতিষ্ঠান। বোর্ড শাসিত প্রতিষ্ঠান মানে কি? অর্থাৎ যেসব প্রতিষ্ঠান বোর্ড পরিচালনা করবে ও নিয়ন্ত্রণ করবে সেসব হচ্ছে বোর্ড শাসিত প্রতিষ্ঠান। তো এগুলো কি হতে পারে? যে বিধিবদ্ধ সংস্থার উদ্দেশ্যে অনেকটা বাণিজ্যিক। দেন হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তো যেগুলো হচ্ছে বোর্ড আছে লেখা লাস্টের শেষে সেগুলো কি বোর্ড শাসিত প্রতিষ্ঠান হবে। তো এইখানে বুঝতে পারছো যে এখানে 4টা প্রতিষ্ঠান আমি আলোচনা করলাম, আশা করি ভালো মতো বুঝতে পারছো। তো এখান থেকে তেমন প্রশ্ন আসার সম্ভাবনা নাই এই চার্ট থেকে। তো প্রশ্ন আসবে যেখান থেকে সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে মাস্ট বি তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবা, কারণ এইখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে এবং এবছরও চলে আসবে ইনশাল্লাহ। তো এখান থেকে কী আছে? বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা। বাংলাদেশ কি? রাসায়নিক শিল্প সংস্থা। তোমাকে জানতে হবে যে এই যে বিসিআইসি এর পূর্ণরূপ কী। তোমাকে বিসিআইসি দিয়ে বলবে পূর্ণরূপ কী, বিভিন্ন অপশন দিয়ে রাখবে, তোমাকে অবশ্যই কারেক্ট অপশনটা চুজ করতে হবে। দেন তোমাকে বিজেএমসি, দেন হচ্ছে বিপিডিবি এর পূর্ণরূপ কী, অবশ্যই তোমাকে এগুলো জানতে হবে। এবং এগুলো কোনটার নিয়ন্ত্রণ করে তোমাকে এটাও মানতে হবে বা জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রাসায়নিক শিল্প, এটা ব্যবসার ধরনটাকে, এটা হচ্ছে একটা শিল্প এবং এটা নিয়ন্ত্রণ করে কে? এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। এখন হচ্ছে দেখো বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক কি? একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এটার নিয়ন্ত্রণ করে কে? অর্থ মন্ত্রণালয়। এখন আসছে এখানে বাংলাদেশ সড়ক ও পরিবহন অর্থাৎ বিআরটিসি। তো এই বিআরটিসিকে নিয়ন্ত্রণ করে, এটার ব্যবসার ধরনটাকে, এটা হচ্ছে পরিবহন ব্যবসা। তো এটাকে নিয়ন্ত্রণ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়। এখন হচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্প সংস্থা। পর্যটন শিল্প সংস্থা কীরকম প্রতিষ্ঠান? একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, অর্থাৎ সেবা দিয়ে থাকে এবং এটা নিয়ন্ত্রণ করে কি? পর্যটন মন্ত্রণালয়। তো এই যে 7টা আছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা, কারণ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা অনেক। রাষ্ট্রীয় ব্যবসা থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে 2টা প্রশ্ন হবে। নাম্বার 1, যে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কী, তোমাকে বলতে হবে জনকল্যাণ। এবং নাম্বার 2, এই যে কোনো একটা ভিতর থেকে তোমাকে এই যে 7টা অপশন আছে, এই 7টা অপশনের যে কোনো একটা ভিতর থেকে তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে কোনোভাবে। তো অবশ্যই 7টা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবা। তারপর হচ্ছে একবারে নিচে চলে আসো যে এই 2টা ইনফরমেশন তোমাদের অবশ্যই জানা দরকার, কারণ এই 2টা ইনফরমেশন থেকেও তোমার প্রশ্ন আসতে পারে। তো এইখানে যে পূর্ণরূপগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই পূর্ণরূপটা আসার সম্ভাবনা অনেক। যে বিএসএফআইসি এর পূর্ণরূপ কি? বিএসএফআইসি
এর পুনরূপ হচ্ছে কি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটা তুমি হুবহু মুখস্থ করে রাখবে, কারণ এটা অপশনে অবশ্যই আসবে এমসিকিউ হিসেবে। এটা হচ্ছে পিপিপি এর পুনরূপ কি, পিপিপি এর পুনরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি এর পুনরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো মনে রাখবা যে আগে পাবলিক হবে তারপর প্রাইভেট হবে, পাবলিক হবে আগে তারপর হচ্ছে পাবলিক হবে। দেন এখানে পি হোল কিউ দিতেও পারতো, পি কিউ, অর্থাৎ পি কিউ মানে কি পি তিনটে, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তোমাকে একটু উলটপালট করে দিতে পারো যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, বাট তোমাকে অবশ্যই কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে। এবং এটা গঠিত হয় কত সালে, এটা হচ্ছে 2010 সালে প্রতিষ্ঠিত হয় পিপিপি। তো অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে হচ্ছে সরকার এবং জনগণ সেসব মিলে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের এটাই ছিল মূল আলোচনা। রাষ্ট্রীয় ব্যবসায় আসলে বেশি পড়া লাগে না, কারণ এখান থেকে খুবই সীমিত অল্প পরিমাণে যেগুলো প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। এখন আসো তার পরের অধ্যায় হচ্ছে কি ব্যবসায়ের আইনগত দিক। তো ব্যবসায়ের কিছু আইনগত দিক আছে, তার ভিতরে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে এই যে এই চারটাই হচ্ছে সবচেয়ে বেশি আসে। যদি এখান থেকে কোনো প্রশ্ন আসবে এর ভিতর থেকে আসবে, আর না আসলে নিচে দু একটা ইনফরমেশন আছে ওইখান থেকে অবশ্যই আসবে। তো এখন দেখা হচ্ছে যে কি উপরে কি আছে প্যাটেন্ট। তো প্যাটেন্ট সেটা কি, প্যাটেন্ট হচ্ছে নতুন আবিষ্কার, অর্থাৎ কোনো বিজ্ঞানী যখন কোনো একটা জিনিস আবিষ্কার করে পায় সেই আবিষ্কারকের যে একটা থাকে, তোমার আবিষ্কারকের যে একটা অধিকার থাকে, সেই অধিকার যেখানে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে কি প্যাটেন্ট আইন। তো প্যাটেন্ট আইনে কি সংরক্ষণ করা হয়, নতুন আবিষ্কারকের অধিকার সংরক্ষণ করা হয় কোথায়, প্যাটেন্টে। এবং আসলে হচ্ছে কপিরাইট। তো কপিরাইট কি, ও যে লেখকদের, অর্থাৎ যেসব লেখক আছে তোমার শৈল্পিক কাজ, যেসব লেখক শৈল্পিক কাজ এগুলোর এসব তোমার শৈল্পিক কাজ এসব মানুষের যে উদ্ভাবনী শক্তিটা আছে বা উদ্ভাবনী কাজটা আছে এটা যেথায় সংরক্ষণ করা হয় সেটাকেই কপিরাইট। আর হচ্ছে কি ট্রেডমার্ক হচ্ছে পণ্যের একটা প্রতীক, ব্র্যান্ড, লেভেল, দেন হচ্ছে স্বাক্ষর, এগুলো যেখানে সংরক্ষণ করা হয় বা এই অধিকারটা যেটার মাধ্যমে দেওয়া হয় সেটাকে ট্রেডমার্ক। তো এইখানে দেখতে পাচ্ছ যে সংজ্ঞা তোমরা বই থেকে একটু পড়ে নিবে, কারণ এখানে সংজ্ঞা পড়াইতে গেলে অনেকটা লেট হয়ে যায়, তো ক্লাসগুলো অনেকটা লম্বা হয়ে যায়। তো এক্ষেত্রে তোমাদের বেটার হবে যে সংজ্ঞাটা নিজের মতো পড়ে নিবে। তো হচ্ছে এখানে আইন আসো, তোমার এগুলো আমি বুঝাই দিই যে এখানে পেটেন্টের বিষয়বস্তু কি নতুন আবিষ্কার। তোমাকে কখনোই এমসিকিউতে সংজ্ঞা আসবে না যে প্যাটেন্ট কাকে বলে, তোমার হয়তো ইসে আসতে পারে আর রিটেনে নাম্বারে আসতে পারে যে প্যাটেন্ট কাকে বলে, তুমি অবশ্যই সংজ্ঞাটা একটু মনে রাখবে। তো আসলে যে বিষয়বস্তু কি, প্যাটেন্টের বিষয়বস্তু হচ্ছে নতুন আবিষ্কার, অর্থাৎ কোনো কিছু নতুন আবিষ্কার করলে সেটার কি প্যাটেন্ট আইনে তোমার সংরক্ষণ করা যায়। তো প্যাটেন্ট আইনে সংরক্ষণ করলে কি হবে, তো প্যাটেন্ট আইনে সংরক্ষণ করলে হচ্ছে এই যে অধিকারটা আছে যে এটা আবিষ্কার করবে সে অধিকারটা ভোগ করবে। আর এটা যদি কেউ দুই নাম্বারি করার চেষ্টা করে বা এটা যদি কেউ নকল করার চেষ্টা করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করবে, মামলা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই হচ্ছে প্যাটেন্ট আইনের সুবিধা। এখন হচ্ছে কপিরাইট। তো কপিরাইট মানে কি কোনো কাজ টাজ, দেন কোনো লেখা, এই যে তুমি যে বইটা পড়তেছো সেই বইটাও কিন্তু কপিরাইট আইনের অন্তর্ভুক্ত আছে। কারণ কি এই বইটা যদি কেউ হুবহু নকল করে বাজারে ছাড়ে সেক্ষেত্রে কিন্তু ওই যে নকল করলো সে কিন্তু একটা জরিমানা দিতে হবে এবং তার কিন্তু শাস্তি ভোগ করতে হয়। তো এটা কি শৈল্পিক কাজ। দেন হচ্ছে ব্র্যান্ড বা লেভেল, এটা কি ট্রেডমার্কের ক্ষেত্রে। ট্রেডমার্কে দেখতে পাবো যে বিভিন্ন চাউলের বস্তায় হচ্ছে তীর মার্কা, দেন হচ্ছে আপেল মার্কা, দেন বিভিন্ন ধরনের মার্কা আছে সেগুলো কি ব্র্যান্ড। তো এই ব্র্যান্ড কিসের অন্তর্ভুক্ত হচ্ছে, ট্রেডমার্কের অন্তর্ভুক্ত। তোমার প্রশ্ন আসতে পারে এইরকম যে প্রতীক কিসের অন্তর্ভুক্ত, ট্রেডমার্কের অন্তর্ভুক্ত। দেন হচ্ছে স্বাক্ষর কিসের অন্তর্ভুক্ত, তোমাকে অ্যান্সার করতে হবে ট্রেডমার্কের অন্তর্ভুক্ত। এবং সে ব্র্যান্ড কোন কিসের অন্তর্ভুক্ত, ট্রেডমার্কের অন্তর্ভুক্ত। আর ট্রেডমার্কের মাধ্যমে আমরা কী জানতে পারি, ট্রেডমার্কের মাধ্যমে আমরা জানতে পারি অর্থাৎ কোম্পানিটা কী কোম্পানি এবং হচ্ছে এই কোম্পানির আসলে কোন ধরনের প্রোডাক্ট সেল করে সেটা আমরা খুবই ট্রেডের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে জাস্টিফাই করতে পারি। তো এখন হচ্ছে যেগুলো তোমার কলম আছে, কলমে কিন্তু দেখবা যে এখানে বিভিন্ন ধরনের একটা চিহ্ন থাকে, এগুলো কি এই কলম কোম্পানির ট্রেডমার্ক। এবং হচ্ছে বিভিন্ন চাউলের বস্তা, দেন হচ্ছে বিভিন্ন পোশাকে কিন্তু একটা স্পেসিফিক চিহ্ন থাকে এবং স্পেসিফিক চিহ্নটা কিন্তু সব কোম্পানির থেকে আলাদা হয়। প্রত্যেকটা কোম্পানি থেকে এই চিহ্নগুলো আলাদা। এগুলো কি ট্রেডমার্ক, এইগুলো কি পণ্য তোমার চিনাইতে, জনগণকে পণ্য চিনতে সাহায্য করে কি এই ট্রেডমার্ক। কখনোই কিন্তু কোম্পানির নাম পড়ে কেউ পণ্য কেনে না, কি দেখে কেনে, ট্রেডমার্ক দেখে কেনে।
তো আশা করি ট্রেডমার্ক বুঝতে পারছো। ট্রেডমার্ক সম্পর্কে একটু বেশি আসে বলে, প্রশ্ন বেশি আসতে পারে বলে বেশি কথা বললাম। এটা হচ্ছে আইন আসো। এই যে প্যাটেন্ট আইনটা আছে, প্যাটেন্ট আইনটা কতটুকু, তো এখানে দেখতে পাচ্ছ প্যাটেন্ট কি নতুন আবিষ্কার, তারপর হচ্ছে এটার আইন কত 2011 সালে প্যাটেন্ট আইন 2011 সালের, এবং এটার মেয়াদ কত বছর, এটার মেয়াদ হচ্ছে 16 বছর। তো 16 বছর পর কি এই নতুন যে আবিষ্কার আছে এই আবিষ্কারটা 16 বছর পর এই অধিকারটা শেষ হয়ে যায়। দেন হচ্ছে এটার আবিষ্কারক দেশ কোনটা, এটার আবিষ্কারক দেশ হচ্ছে কি ইতালি, অর্থাৎ ইতালিতে এই প্যাটেন্ট যে আইনটা আছে এটা আবিষ্কার হয় ইতালিতে। তারপর হচ্ছে কপিরাইট। তো কপিরাইটটা কি শৈল্পিক কাজ, অর্থাৎ কোনো লেখা টেখা কিংবা চলচ্চিত্র এই ধরনের। তো এটা কি শৈল্পিক কাজ। দেন হচ্ছে আইন কত সালের, আইন হচ্ছে 2000 সালের, এবং বিধিমালা কত 2006 সালের। তাহলে প্যাটেন্ট কপিরাইট আইন 2000 সালের, আর হচ্ছে বিধিমালা আইন কত সালের 2006 সালের। তো আইন হচ্ছে কি, আইন তোমার হচ্ছে কপিরাইটের যে একটা আইন থাকে, অর্থাৎ নতুন যেসব হলো যে আইনে এআই বলা হচ্ছে, তো এটা হচ্ছে আইন। আর বিধিমালা কি, অর্থাৎ বিধিবিধান যেটাই লেখা আছে সেটা হচ্ছে বিধিমালা। তো বুঝতে পারছো। এখন হচ্ছে প্যাটেন্টের কিছু তোমার আছে যে কোনটার ক্ষেত্রে কতটুকু। এখানে দেখতে পাচ্ছ ফটোকপি বা ফটোগ্রাফি বা চলচ্চিত্রের ক্ষেত্রে কত বছর, 60 বছর। যদি তোমার ওই শৈল্পিক কাজটা হয় কি ফটোগ্রাফি বা চলচ্চিত্র হয়, সেক্ষেত্রে তুমি 60 বছর তোমার আইনটা সংরক্ষণ থাকবে। এবং তোমার যদি প্রকাশিত কাজ, অর্থাৎ তুমি যে বইটুই লেখালেখি করো, সেক্ষেত্রে তোমার কত 25 বছর পর্যন্ত কি থাকবে তোমার সেটার আইন তোমার সংরক্ষণ করবে, তার তোমার অধিকারটা সংরক্ষণ থাকবে। এরপর হচ্ছে নিবন্ধন ফি লাগে, অর্থাৎ তুমি একটা বই প্রকাশ করে তুমি কপিরাইট করতে গেলে তুমি কি ফ্রিতে তোমাকে কিন্তু কপিরাইট আইনে কপিরাইট করে দেবে না, কারণ তোমার এখানে প্রত্যেকটার জন্য নিবন্ধন ফি হিসেবে কত লাগবে, 1000 টাকা। তুমি যদি একটি বই প্রকাশিত করতে চাও, তোমার ওই একটি বইয়ের জন্য 1000 টাকা ফি দিয়ে দেন হচ্ছে নিবন্ধন অফিসে তোমার ওটার কপিরাইট আইনটি সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে কী হবে, তোমার বইটি যদি কেউ নকল করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে অবশ্যই তাকে জরিমানা সহ শাস্তির ব্যবস্থা করা হবে, এবং সেই জরিমানার টাকা তোমাকে দেওয়া হবে। দেন হচ্ছে যুক্তরাজ্য, এটার কি, এটা হচ্ছে উৎপত্তিস্থল কোথায়, যুক্তরাজ্য বা ইংল্যান্ড। আর হচ্ছে ট্রেডমার্ক আসো এখানে। তো ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এখানে আসে যে ট্রেডমার্কের বিষয়বস্তু কী কী আছে, যেরকম ব্র্যান্ড, লেভেল, প্রতীক, স্বাক্ষর, দেন বিভিন্ন ধরনের চিহ্ন, এগুলো। দেন আছে আইন কত সালের, আইন 2009 সালের, এবং বিধিমালা কত সালের 2015 সালের। তো এটার যে সময়টা আছে সাধারণত কত বছর, 7 বছর। তবে নবায়ন করা যায় কত বছর, 3 বছর। মোট মিলে কত বছর হয়, 10 বছর। তাহলে নবায়ন সহ কত বছর এটার অধিকার থাকে, মেয়াদ থাকে 10 বছর থাকে। এবং এটার কোন দেশে হয়, ইতালি। এখন দেখতে পাচ্ছ হচ্ছে দুইটার কিন্তু ইতালি, এই দুইটা প্যাটেন্ট এবং হচ্ছে কি ট্রেডমার্ক, দুইটার উৎপত্তি দেশ কোথায়, ইতালি। শুধুমাত্র এইটা একটু আলাদা, উৎপত্তি দেশ তেমন আসবে না তোমাদের, তারপরে একটু জেনে রাখা ভালো। এখন আছে যে আইএসও, এটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তো এটার কাজ কি, তো এটা হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ এটা সরকারি প্রতিষ্ঠান না, এটা হচ্ছে কি একটা বেসরকারি প্রতিষ্ঠান। এটার কাজ কি, মূল কাজ হলো এটা একটা প্রতিষ্ঠান কতটা মানসম্মত পণ্য বা সেবা সরবরাহ করে তার সনদ প্রদান করা। অর্থাৎ একটা প্রতিষ্ঠান হচ্ছে, তো দেশে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা আসলে কতটা মানসম্মত পণ্য দিতেছে, আসলে ভালো পণ্য দিতেছে কি, কতটুকু মানসম্মত, অর্থাৎ কত পার্সেন্ট। বিভিন্ন সময় দেখো না যে ম্যাঙ্গো যেসব জুস আছে সেগুলোতে কতটুকু ম্যাঙ্গো ফ্লেভার আছে, তো এগুলো পরীক্ষা করে। তো সেটা হচ্ছে কি পরীক্ষা করে, আইএসও। তো এটা কি করে, একটা সনদ প্রদান করে যে এই কোম্পানি এতটুকু মানসম্মত পণ্য সরবরাহ করে, এদের ব্যবস্থাপনার মানটা এমন। তো এই কোম্পানির কোন কোম্পানি, আইএসও কোম্পানি, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। অর্থাৎ এরা শুধু বাংলাদেশ সহ না, যে কোনো একটি দেশও না, পুরো বিশ্বের। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আন্তর্জাতিক সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠানের একটা স্ট্যান্ডার্ড মান এরা দিয়ে থাকে। তারপর আসলে প্রতিষ্ঠিত হয় কত সালে, প্রতিষ্ঠিত হয়েছে 1947 সালে। কোথায়, সুইজারল্যান্ডের জেনেভায়। দেন আছে আইওএস, এই দুইটা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি, যে আইওএস 9000 এর কি, এখানে কিন্তু 4টা আছে, তার ভিতর থেকে ওই নিচের দুইটাই কখনো প্রশ্ন আসে না, এই দুইটাই থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আইএসও 9000 কী করে, মান ব্যবস্থাপনা করে।
এবং হচ্ছে ISO 14000 কী করে, পরিবেশ ব্যবস্থাপনা করে, মান ব্যবস্থা মানে পণ্যের মান ব্যবস্থাপনা করে। আর হচ্ছে কি IAS 14000 মানে IAS 14000 মানে হচ্ছে কি তোমার পরিবেশ ব্যবস্থাপনা করে। এখন হচ্ছে আইন আছে, পরিবেশ সংরক্ষণ আইন কত সালের, পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995 সালের, এবং হচ্ছে পরিবেশ সংরক্ষণ বিধিমালা আইন কত সালের, 1997 সালের। তারপর হচ্ছে BSTI। তো BSTI তোমার পুনরূপ জানতে হবে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস, অর্থাৎ বাংলাদেশের জন্য যেটি কাজ করে সেটি কি BSTI, আর আন্তর্জাতিকের জন্য সেটি কাজ করে সেটির নাম কি IOS। তো বাংলাদেশের কি করে, এরা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, অর্থাৎ বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোর পণ্যমান কি করে নির্ধারণ করে, আসলে পণ্যমানটা কেমন মানসম্মত কিনা, তো এটা কি করে BSTI করে। তো মূল কাজ হচ্ছে কি পণ্যমান নির্ধারণ করা, তাহলে BSTI এর মূল কাজ কি পণ্যমান নির্ধারণ করা, অবশ্যই MCQতে এটা পেতে পারো। দেন হচ্ছে প্রতিষ্ঠা হয় কত সালে, 1985 সালে কী হয় BSTI প্রতিষ্ঠিত হয়। এটি কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তারপর সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মূল কাজটা, তো এখানে ইম্পর্টেন্টটা কি মূল কাজ, এবং হচ্ছে এই পুরো যে এইটা আছে তোমার অ্যাব্রিভিয়েশন সেইটা। দেন আসলে হচ্ছে মানি লন্ডারিং। তো এই আইনটাও তোমাদেরকে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে বিভিন্ন ইন্টারনেট থেকে। দেন এটা কোন বইতে জন্য ছিল আমার মনে নেই। তো মানি লন্ডারিং আইন কি কত সালের, মানি লন্ডারিং আইন হচ্ছে 2012 সালের, অর্থাৎ কিছুদিন আগের, কিন্তু এখন কত সাল 2022 সাল। আর মানি লন্ডারিং আইন কত সালে, 2012 সালের, এবং সংশোধন করা হয়েছে কত সালে, 2015 সালে। তার মানে বুঝতেই পারছো, যদি তোমার এরকম আসে যে মানি লন্ডারিং বা মানি প্রতিরোধ আইন কত সালে, যদি 2012 অপশানে থাকে তুমি অবশ্যই 2012 দেবে, এবং 2012 এবং 2015 দুটোই অপশানে আছে, তুমি কী করবে 2015 সালটাকে প্রিফার করবে, কারণ সংশোধন যেটা হয়েছে সেটা তুমি কি এখানে প্রিফার করবে। দেন হচ্ছে আসো মানি লন্ডারিং কতভাবে করা যায়, মানি লন্ডারিং হচ্ছে 3ভাবে করা যায়। নাম্বার 1 কি প্লেসমেন্ট, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং হচ্ছে ইন্টিগ্রেশন। তো প্লেসমেন্টটা কি, যখন হচ্ছে মানি তোমার অবৈধভাবে উপার্জন করা হয়, তাতে অবৈধ মানে তোমার সুদ ঘুষ বিভিন্ন ধরনের ডিল, অন্যান্যভাবে যেরকম যত রকমের অবৈধ আছে, দেন হচ্ছে তোমার ওই টাকা ছাপানো, জাল টাকা ছাপানো, এগুলো যখন তোমার ছাপানো হয়, ছাপানো হওয়ার পর যখন প্রথম একটা ট্রানজ্যাকশন করা হয়, মানে কি প্রথম লেনদেন করা হয়, লেনদেন করে বাজারে একটু প্রবেশ করাতে হয়, প্রথম যে লেনদেনটা হয় বাজারে, প্রথম লেনদেনের মাধ্যমে বাজারে প্রবেশ করে সেটাই কি প্লেসমেন্ট, অর্থাৎ মানিটাকে কী হচ্ছে প্লেসমেন্ট করছে, প্রেসে স্থাপন করেছে। তো এখানে মানি লন্ডারিং জিনিসটা আছে কি, যে লন্ড্রি আছে না, লন্ড্রি কাপড় চোপড় ধোয়ার লন্ড্রি, তো এটা হচ্ছে লন্ডারিং, লন্ড্রি থেকে কী এসেছে লন্ডারিং। তো পুরাতন কাপড় চোপড় যেমন ধুয়ে লন্ড্রিং করে কী করা হয়, নতুনের মতো একটা রূপ দেওয়া হয়। তো এই মানি লন্ডারিংয়ের মাধ্যমেও বিভিন্ন অবৈধ অর্থ, জাল টাকা কী করা হয়, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেগুলো এমনভাবে দেখানো হয় যে সেগুলো হুবহু নতুন কিংবা সেগুলো বৈধ টাকা। তো এই কারণ হচ্ছে ওইখান থেকে এসেছে মানি লন্ডারিং। এখন আসে লেয়ারিং। তো লেয়ারিং মানে কি, এই টাকাগুলো যখন বিভিন্ন ট্রানজ্যাকশন করা হয়, লেনদেন চলতে থাকে, সেটা কি হয় লেয়ারিং হয়। তো সেখানে কি বলা হয়, লেয়ারিং বলা হয়। আছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে কি, এটা যখন সফলভাবে লেনদেনটি হয়ে যায়, যেরকম কারোর বোঝার ক্ষমতা থাকে না যে এটা অবৈধ অর্থ বা এটা চাল, তখন হচ্ছে কি সেটা ইন্টিগ্রেশন, অর্থাৎ মানি লন্ডারিং যখন সফল হয়ে যায় তখন সেটা কোন পর্যায়ে থাকে, ইন্ট্রিগেশন পর্যায়ে থাকে। তো এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, সুতরাং এগুলোর মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট জেনে রাখো। তো আইনটা বলেই দিচ্ছি। এখন হচ্ছে তোমার ব্যবসায়ের আইনগত দিক ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেল। এখন আসছে ব্যবসায় সহায়ক সেবা। তো এইখানে অনেকগুলো চ্যাপ্টার আলোচনা করছি, কারণ হচ্ছে এটাই শেষ ভিডিও করব এই ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে নিয়ে আমরা আলোচনা করব, এবং এই প্লে লিস্টে সবগুলো তুমি ভিডিও পেয়ে যাবে, এক এক করে তুমি অবশ্যই দেখে নিবে। এখন আসছে ব্যবসায় সহায়ক সেবা। তো ব্যবসায় 3 ধরনের সেবা প্রদান করে থাকে, তোমাকে এই সেবা থেকে এই জিনিসটাই পড়তে হবে, কত ধরনের সেবা প্রদান করে, 3 ধরনের সেবা প্রদান করে। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই 3টা থেকে আসবে, আর যদি না আসে তাহলে আসবে না। তো এখানে আসো কী কী সেবা প্রদান করে। নাম্বার 1 হচ্ছে উদ্দীপনামূলক সেবা প্রদান করে, নাম্বার 2 আছে সমর্থনমূলক সেবা প্রদান করে, নাম্বার 3 হচ্ছে সংরক্ষণমূলক সেবা প্রদান করে। তো এখন আছে উদ্দীপনামূলক সেবা কি, ধরো একজন ব্যবসায়ী একজন লোক, একজন জনগণ, একজন মানুষ কি করলো, একটা ব্যবসার উদ্যোগ গ্রহণ করলো। তো উদ্যোগ গ্রহণ করতে চাইতেছে,
করে উদ্যোগ গ্রহণ করবা চাইতেছে, জাস্ট ব্যবসা আমি উদ্যোগ গ্রহণ করবো মানে কি এই ব্যবসাটা আমি করবো কি করবো না, একটা মুদির দোকান দেবে, সে ভাবতেছে আমি মুদির দোকান দিব কি দিব না। এখন অনেকজনের সাথে ধর ভাই মুদির দোকান দেবে, মুদির দোকানে তো লাভই হয় না, তুমি মুদির দোকান দিয়ে কী করবা। তো এখন সে কী করলো, যা লাভ যেহেতু হয় না সেক্ষেত্রে মুদির দোকান দেবো না, আমি ব্যবসায়ী করবো না, জাস্ট যেমনি কাজটা করি ইনকাম করি এমনি করি। এখন এই উদ্দীপনামূলক সেবাটা কি ব্যবসা উদ্যোগ গ্রহণ করার উৎসাহ যোগায়। এখন তাকে বলে না যে মুদির দোকানের বর্তমান লাভ নাই, মুদির দোকান করেন না। তো এখানে কি করা হয়, যে যে ব্যবসা করতে চায় তাকে উৎসাহ দেয়, হ্যাঁ ভাই এটা এরকমভাবে করবেন, আশা এটা ভালো, অনেকটা ভালো সুযোগ, এটা এইরকমভাবে উৎসাহ যোগায়। এই উৎসাহ যোগানোর কাজটা কী করে, উদ্দীপনামূলক সেবা। উদ্দীপনামূলক সেবা যেসব প্রতিষ্ঠান দিয়ে থাকে সেগুলো করে। তো এখন হচ্ছে সমর্থনমূলক সেবা। তো সমর্থনমূলক কি, অবশ্যই বুঝতে পারছো যে সমর্থন করতেছে, অর্থাৎ উদ্যোগ গ্রহণ করলো। তো ওই ব্যবসায়ী কী করলো, মুদির দোকানদার উদ্যোগ গ্রহণ করলো। সে উদ্যোগ গ্রহণের পর যেসব তা বাস্তবায়নে, অর্থাৎ সে তো উদ্যোগ গ্রহণ করলেই হবে না, দোকান তৈরি করতে হবে, বিভিন্ন প্রোডাক্ট সংগ্রহ করতে হবে, ব্যবসা সম্পর্কে জানতে হবে, তাই কি উদ্যোগ গ্রহণের পর তা বাস্তবায়নে যাবতীয় সেবা প্রদান, অর্থাৎ উদ্যোগ গ্রহণের পর তা বাস্তবায়ন করার জন্য কি যাবতীয় সেবা প্রদান করে কি সমর্থনমূলক সেবা কোম্পানি। তারপর হচ্ছে সংরক্ষণমূলক সেবা। তো তো এখানে কি সমর্থনমূলক সেবা কোম্পানি কীভাবে দিতে পারে, এখানে দেখা যে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, ক্ষুদ্র ঋণ আছে, সংস্থা আছে, এগুলোকে ঋণ দিয়ে অর্থের যে প্রবলেমটা আছে সেটা সলভ করে দিতে পারবে। তাছাড়া বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেগুলো যুব প্রশিক্ষণ উন্নয়ন দিয়ে এদেরকে কী করতে পারে, সাহায্য করতে পারে। তো এখন হচ্ছে সংরক্ষণমূলক সেবা। তো সংরক্ষণমূলক সেবা কি, তুমি ব্যবসার উদ্যোগ নিলে, সেই ব্যবসাটা গঠনও করলে, দেন গঠন করার পর কিছু সেবা তোমার প্রয়োজন হবে, যেমন কি তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেডমার্ক আইন, দেন আছে কর অবকাশ, তোমার হচ্ছে কর কম টম দেওয়ার সিস্টেম, দেন হচ্ছে কীভাবে পরিচালনা করলে ভালো হয়, এই জিনিসটা যেসব কোম্পানি দিয়ে থাকে সেটা কি সংরক্ষণমূলক সেবা কোম্পানি। তো এখন হচ্ছে কি, এখানে দেখো যে ব্যবসা গঠনের পর উদ্যোক্তার উৎসাহ উদ্দীপনা ধরে রাখার জন্য প্রয়োজনীয় সেবা প্রদান করে, অর্থাৎ ওই ব্যক্তিটা যেন, উদ্যোক্তা যেন তার যে সব উদ্যোগটা নিয়েছিল সেই উদ্যোগটা নেওয়ার সময় যতটুকু উৎসাহ ছিল জাস্ট এই ব্যবসায় সফলতা হওয়ার, সেই উৎসাহটা ধরে রাখার জন্য এই সংরক্ষণমূলক সেবা কোম্পানিটা কাজ করে থাকে। এখন আসে যে এখানে কি ইস্যু আছে এগুলো তোমাকে জানতে হবে, যে অ্যাব্রিভিয়েশনগুলো। বিসিআইসি, বিএসসিআইসি, বিসি মানে কি বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটা কিন্তু অ্যান্ড তো অবশ্যই মনে রাখা, আমার অ্যান্ডটা লেখা একটু হয়নি ভালো করে, এই যে আরেকটা লিখেছি, তো এগুলো ভালো হয় না আমার, আমি কখনো এগুলো ভালো করে লিখতে পারি না। এখন আসছে এসএমই মানে কি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, অবশ্যই লাস্টে কিন্তু এস আছে। এখন তোমাকে এমসিকিউতে দিতে পারে এসএমই এর পুনরূপ কি, তোমাকে এরকম দেবে যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ লাস্টের এসটা দিল না, দেন 2 নম্বরে দিল কি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এখনও কিন্তু এসটা দিল, তোমার অবশ্যই 2 নম্বরটা অ্যান্সার হবে। এখন হচ্ছে ব্র্যাক সম্পর্কে তোমাকে একটু জানতে হবে, যে এই ব্র্যাকের পুনরূপ কি, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে, অর্থাৎ যুদ্ধের পর 1972 সালে। রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয় কত সালে, 1972 সালে। ব্র্যাক গঠিত হয় কত সালে, 1972 সালে। সর্বপ্রথম বেসরকারি এনজিও কোনটি, ব্র্যাক। সর্বপ্রথম বেসরকারি এনজিও কোনটি, ব্র্যাক। কোনটি সবচেয়ে বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে ব্র্যাক, এখন হচ্ছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে ফজলে হাসান আবেদ। প্রথম কার্যক্রম শুরু করে কোথায়, সিলেটে। এখন হচ্ছে TMMS, অর্থাৎ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, প্রথম কার্যক্রম শুরু করে কি বগুড়া জেলাকে কেন্দ্র করে, এবং এর প্রতিষ্ঠাতা কি ডক্টর হুসনে আরা বেগম। তো এই জিনিসটা মনে রাখবা। দেন হচ্ছে এখানে দেখো সুন্দরভাবে প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানের নাম আমি লিখে দিয়েছি, এই 3টা জিনিস অবশ্যই মুখস্থ করে রাখবা, কারণ এই 3টা জিনিসটা অনেকবার প্রশ্ন আসছে বলেই আমি কিন্তু আলাদা করে লিস্ট করছি, তাছাড়া কিন্তু আমার আলাদা করে লিস্ট করার কোনো প্রয়োজনই ছিল না। এখন হচ্ছে ব্র্যাক, তো ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে ফজলে হাসান আবেদ। দেন হচ্ছে সামাজিক ব্যবসার প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক ব্যবসার প্রতিষ্ঠাতাকে, তোমার এই প্রশ্নটা অনেকবার আসবে এবং আসছে, তোমাকে প্রশ্ন করবে হচ্ছে সামাজিক ব্যবসার প্রতিষ্ঠাতাকে, তোমাকে বলতে হবে কি
ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমবায় সমিতি, সামাজিক ব্যবসা সমবায় সমিতি কিন্তু ভাই এক না। সমবায় সমিতি কি, অর্থাৎ সদস্যদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য যেসব ব্যবসা গঠন করা হয় তাকে কি বলা হয়, সমবায় সমিতি। আর হচ্ছে সামাজিক ব্যবসা হচ্ছে কি, সামাজিক ব্যবসা হচ্ছে সেই সব ব্যবসা যেসব ব্যবসা গড়তে, অর্থাৎ যেসব ব্যবসা করতে কারা সদস্যগণ আর তোমার মূলধন দিয়ে থাকে, বাট সেইখান থেকে মুনাফা অর্জনটাই বেশি উদ্দেশ্য থাকে না, সেখান থেকে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না, সেখানে উদ্দেশ্য থাকে হচ্ছে সমাজের দারিদ্র, দেন হচ্ছে তোমার গরিব লোকজনকে সেবা করার, সেটাই থাকে সমাজ, সেটাই থাকে এই ব্যবসার মূল উদ্দেশ্য। তাকে কি বলা হয়, সামাজিক ব্যবসা বলা হয়। তোমার এখানে থেকে ও যারা উদ্যোক্তা আছে তারা প্রতিনিয়ত এখানে মূলধন সরবরাহ করে থাকবে, মূলধন সংগ্রহ করবে, তবে এইখান থেকে যে লাভটা হবে সেটাতে কী করবে, এখান থেকে যে লাভটা হবে কিংবা এই মূলধনটা দিয়ে সমাজে সেসব দারিদ্র আছে লোকজন আছে তাদেরকে সাহায্য করবে, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে। তো এটার প্রতিষ্ঠাতাকে ডাক্তার মোহাম্মদ ইউনূস, তো আসলে ভালো একটা প্রতিষ্ঠান ইনি করছেন। তো হচ্ছে আসলে এটা শেষ হয়ে গেল আমাদের কত, তো এটা হচ্ছে কি ব্যবসায়িক সহায়ক সেবার সময়, এটা শেষ করে হয়ে গেছে। এখন হচ্ছে এই যে একটা অধ্যায় আছে যে তোমার ব্যবসায়ী নৈতিকতা ও সরি এখানে আছে ব্যবসায়ী উদ্যোগ, ব্যবসায়ী উদ্যোগ থেকে একটা আছে। তো এই ব্যবসায়ী উদ্যোগ অধ্যায় থেকে তোমাকে মাত্র এই 4টা জিনিস মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই ভাই। এই 4টা জিনিস মনে রাখলেই তোমার ব্যবসায়ী উদ্যোগ থেকে যেটা প্রশ্ন আসে তুমি এর ভিতর থেকে কমন পাবা। ভাই বইতে প্রচুর লেখা, তোমার পুরো বই পড়লে তুমি ভাই কিচ্ছু বুঝবে না। আর ব্যবসায় উদ্যোগ মানে কি, তোমরা তো ব্যবসায় উদ্যোগ সম্পর্কে আর পড়া লাগে, এই অধ্যায়টা না দিলেও চলতো, কারণ এই অধ্যায়টা কোনো অধ্যায়ের ভিতরেই পড়ে না। তুমি এখানে দেখতে পাচ্ছ হচ্ছে সৃজনশীল মানসিকতা, একজন ব্যবসায় সফল উদ্যোক্তার গুণাবলী কিন্তু বলতেছে আমরা, সফল উদ্যোক্তার গুণাবলী কী কী থাকতে হবে, সৃজনশীল মানসিকতা, অর্থাৎ মানসিকতা যেটা থাকতে হবে সৃজনশীল, অর্থাৎ নতুন নতুন উদ্ভাবনী শক্তি থাকতে হবে, তোমার নতুন নতুন প্রোডাক্ট উৎপাদন করার একটা কি মানসিকতা থাকতে হবে। দেন হচ্ছে কৃতিত্ব অর্জন চাহিদা, কৃতিত্ব অর্জন চাহিদা মানে সফল হওয়ার চাহিদা থাকতে হবে, যে আমি এই ব্যবসা করে এরকম সফল হব। তোমার যদি সফল হওয়ার ইচ্ছাই নাই তুমি ব্যবসায় কেমনে এগিয়ে যাবা, আর সফল না হলে তো তোমার ব্যবসায় প্রফিট হবে না। তাই কি কৃতিত্ব অর্জন চাহিদা হচ্ছে দূরদৃষ্টি, দূরদৃষ্টি মানে কি, তোমার ভবিষ্যতে কী করতে পারে, এই প্রোডাক্টটা কতটুকু সেল হতে পারে, এই প্রোডাক্টটার কী কী বাধা থাকতে পারে, কী কী সুবিধা থাকতে পারে, কী কী অসুবিধা থাকতে পারে, এগুলো তুমি আগে থেকে ভেবে নিয়ে কি দূরদৃষ্টি, তুমি আগে থেকেই বুঝতে পারবে, সেগুলো কি দূরদৃষ্টি। তো এগুলো সবারই থাকে না, যারা সফল উদ্যোক্তা হবে তারাই থাকবে। দেন হচ্ছে ঝুঁকি গ্রহণের মানসিকতা, ব্যবসা করলে ভাই তোমাকে ঝুঁকি গ্রহণ করতে হবে, এবং তুমি যদি ঝুঁকি গ্রহণ করতে ভয় পাও, তুমি যদি ঝুঁকি গ্রহণ করতে না চাও, সেক্ষেত্রে তুমি সফল উদ্যোক্তা হতে পারবে না, আর ব্যবসায়ী তো তুমি করতে পারবে না, কারণ ঝুঁকি ছাড়া ভাই কখনোই ব্যবসা সম্ভব নয়। তো এই 4টা জিনিস বললেই তোমার হয়ে যাবে এখান থেকে। দেন হচ্ছে ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু তোমার ইয়ে আছে, তথ্য প্রযুক্তির কিছু ব্যবহার আছে, সেগুলো তোমাকে অবশ্যই পড়ে নিতে হবে। এখান থেকে সবচেয়ে কমন, সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্টগুলো হচ্ছে এই তিনটা পড়বে, তোমার আর কিচ্ছু লাগবে না এখান থেকে। তোমার হয়তো আসতে পারে ই রিটেলিং কী, এই জিনিসটা বারবার আসে যে ই রিটেলিং কী, দেন হচ্ছে ই বিজনেস কী, আচ্ছা ই কমার্স কী, এই 3টে সংখ্যা পড়বে প্রথমে, এই 3টে সংখ্যা পড়বে, এই 3টে সংখ্যা পড়লেই তুমি বুঝতে পারবে। তাছাড়া আমি এখান থেকে বুঝিয়ে দিতেছি, তুমি সংখ্যা 3টে মুখস্থ করে রাখবে, জাস্ট এতটুকুই। তো এখানে হচ্ছে ই বিজনেসটা কী, তো ই বিজনেসটা আসো যে তোমাকে যদি আমি ই বিজনেস পড়াই, এখানে দেখতে পাচ্ছ যে ই কমার্স, ই মার্কেটিং, ই রিটেইলিং সব কিছু ই বিজনেসের অন্তর্ভুক্ত। অর্থাৎ ই বিজনেস হচ্ছে অনলাইন জগতের যত ধরনের তোমার শাখা আছে, যেরকম ই কমার্স, ই রিটেইলিং, তাছাড়া P2P, দেন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ওই যে দারাজ, বিক্রয়.com, দেন হচ্ছে তোমার আর কি বলা যায়, বিভিন্ন ধরনের যেসব ফুড ডেলিভারি দেয়, সবগুলো কোম্পানি কিসের অন্তর্ভুক্ত, ই বিজনেসের অন্তর্ভুক্ত। অর্থাৎ সবই হচ্ছে ই বিজনেসের অন্তর্ভুক্ত। ধরো ই বিজনেস হচ্ছে বড় একটা শাখা, সেখান থেকে ছোটো ছোটো একটা শাখা হয়ে গেছে, এগুলো হয়েছে। তাহলে ই কমার্সটা কি, ই কমার্সটা হচ্ছে ই বিজনেসের একটি শাখা, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে ই বিজনেসের একটি শাখা যা পণ্য বন্টনে সহায়তা করে, অর্থাৎ পণ্য বন্টনে সহায়তা করে কি ই কমার্স। ই কমার্স কিসের শাখা, ই বিজনেসের শাখা। সবচেয়ে বড় কে, ই কমার্স, ই রিটেলিং নাকি ই বিজনেস, সবচেয়ে বড় কে ই বিজনেস, এবং হচ্ছে ই রিটেইলিং। তাহলে ই রিটেইলিং কি, ই রিটেইলিং হচ্ছে এটিও ই বিজনেসের শাখা, যেখান থেকে ক্রেতাগণ সরাসরি খুচরা পণ্য ক্রয় করতে পারে। তুমি দারাজ.com-এ তুমি চাইলে কিন্তু খুচরা পণ্য ক্রয় করতে হবে, একটা পণ্য অর্ডার করে সেটা কিন্তু ক্রয় করতে পারতেছো। জাস্ট কোনো একটা শপিং আছে তোমার eValley.com, তো এখান থেকে কিন্তু তুমি চাইলে কিন্তু যে কোনো একটা পোশাক ক্রয় করতে পারতেছো। অর্থাৎ খুচরা যেসব জায়গা থেকে তুমি পণ্য ক্রয় করতে পারবে সেটাকে ই রিটেইলিং।
তো এই তিনটা জিনিস সম্পর্কে বুঝতে পারছো। আর অবশ্যই বই থেকে এই তিনটা জিনিসের তুমি এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবে, কারণ এই সংজ্ঞা তিনটা আসবে। যদি এখান থেকে কোনো সংজ্ঞা এসে থাকে, ই রিটেলিং জিনিসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ই রিটেলিং থেকে প্রত্যেক বছরে একটা না একটা করে প্রশ্ন আসে। তো এটা হচ্ছে কি, এই বিজনেসের একটি শাখা, ছোটো একটি শাখা। এখান থেকে কী করা হয় যে একজন ক্রেতা অনলাইন থেকে কি করতে পারে, একজন ক্রেতা অনলাইন থেকে খুচরা পণ্য তোমার ক্রয় করতে পারে। তো এখানে আসো যে তারপরের অধ্যায়টা কী আছে, তারপরের যে জিনিসটা আছে, ই বিজনেসের বিভিন্ন ধরন আছে, ধরন বা পদ্ধতি। তো এই ধরন বা পদ্ধতিতে কোনো প্রশ্ন আসতে পারে। এখান থেকে জাস্ট 5টা জিনিস মনে রাখবে, জাস্ট এনাফ, আর কিছু লাগবে না। এখান থেকে মনে রাখবে হচ্ছে কি B2B কি, B2B হচ্ছে কি বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস, অর্থাৎ ব্যবসা থেকে ব্যবসা। B2B হচ্ছে যখন একজন ব্যবসা প্রতিষ্ঠান যখন আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য দ্রব্য ক্রয় করবে, সেটা কি ব্যবসা টু ব্যবসা হবে। সাপোজ কোনো বিমান উৎপাদনকারী কোম্পানি যদি কোনো একটা বিমান উৎপাদনকারী কোম্পানির কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে, সাপোজ কোনো একটা যন্ত্রাংশ ক্রয় করে, সেটা কি বিজনেস টু বিজনেস, অর্থাৎ ব্যবসা টু ব্যবসা হয়ে যাবে। এখন আসছে যে B2C, B2C মানে কি বিজনেস টু কনজিউমার। তো এখানে অনেকেই কী করবেন যে কনজিউমারটা না পড়ে এখানে কাস্টমার পড়বেন, COUSTM এর কাস্টমার। তো আমি আগে যখন ছোটোকাল ছিলাম তখন আমি কাস্টমার পড়তেই ভালো লাগতো, বাট এখানে কিন্তু ওই বিজনেস টু কনজিউমার মানে কি বিজনেস, ব্যবসা থেকে ভোক্তা। কনজিউমার মানে হচ্ছে কি ভোক্তা, আর কাস্টমার মানে কি ক্রেতা। আর ভোক্তা আর ক্রেতা কিন্তু ভাই আলাদা। কারণ কি, ক্রেতা কি যে পণ্য ক্রয় করে আনে, তো কোন পণ্য ক্রয় করে আনার পর সে চাইলে সেটা আবার পুনরায় বিক্রি করতে পারবে, আবার সে ভোগও করতে পারবে। বাট এখানে কিন্তু নির্দিষ্ট কোনো নাই যে সে পণ্য ক্রয় করার পর সে ভোগ করবে। কিন্তু কনজিউমার অর্থাৎ যে হচ্ছে ভোক্তা কিন্তু পণ্য ক্রয় করে পণ্য নিঃশেষ করার জন্য, অর্থাৎ পণ্য কী করার জন্য, ভোগ করার জন্য। এই কারণে হচ্ছে কী করতে হবে তোমাকে, বিজনেস টু কনজিউমার, তোমার জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কি বিজনেস টু কনজিউমার, B2C মানে কি বিজনেস টু কনজিউমার। তো এখানে হচ্ছে কি যখন একজন ব্যবসায়ী থেকে কোনো একজন ভোক্তা পণ্য ক্রয় করবে, সেটা হচ্ছে কি বিজনেস টু কনজিউমার বা B2C হবে। তারপর হচ্ছে কি B2G, অর্থাৎ বিজনেস টু গভর্নমেন্ট, অর্থাৎ বিজনেস টু কি গভর্নমেন্ট। তো ব্যবসায় থেকে যখন কোনো সরকার যখন কোনো প্রোডাক্ট ক্রয় করবে, তখন কী হবে বিজনেস টু গভর্নমেন্ট। তাহলে B2G। দেন হচ্ছে তোমাকে বলা হবে না যে বিজনেস টু গভর্নমেন্ট কোন প্রোডাক্টটি ক্রয় করে, নিচের এই প্রোডাক্টটি কে ক্রয় করে, তোমাকে এরকম আসবে না। জাস্ট তোমার আসবে এরকম যে B2G এর পুনরূপ কি, B2G এর পুনরূপ কি, তোমাকে অ্যান্সার দিতে হবে বিজনেস টু গভর্নমেন্ট। তারপর হচ্ছে যে C2B কি, কনজিউমার টু বিজনেস। কনজিউমার টু বিজনেস মানে কি, দেখবা যে কেমন হতে পারে, তোমার বাড়ির আশেপাশে যদি কোনো বাদাম বিক্রেতা এসে থাকবে, দেখবা যে বই খাতা কিনে নিয়ে যায়। তো এখানে কি তুমি কিন্তু একটা কনজিউমার, তুমি কি করতেছো, ওই বই খাতাগুলো ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করতেছো। এটাই কি বিজনেস টু কনজিউমার টু বিজনেস। C2C অর্থাৎ কনজিউমার টু কনজিউমার, অর্থাৎ ভোক্তা থেকে ভোক্তা। যখন ভোক্তা থেকে ভোক্তা, তোমার হচ্ছে দেখবা যে একটা আছে যে bigroy.com না কি যেন একটা ওয়েবসাইট আছে। সেখানে কি করা হয়, সেখানে কিন্তু ওই তোমার একজনের ল্যাপটপ, জাস্ট ওই যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো আছে, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের বই টই, ওগুলো কিন্তু ওই bigroy.com কিন্তু আর কি পাওয়া যায়। ওটা কি হবে কনজিউমার টু কনজিউমার। সে কিন্তু আসলে নিজের জন্যই কিনছিল, কেনার পর কী করছে, সে আবার সেল করতেছে। তো এটাই হচ্ছে কনজিউমার টু কনজিউমার। এখন আসো এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে, যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। তো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড সম্পর্কে একটু জেনে নাও, কারণ এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এবং ফিনান্স সেকেন্ড পার্টে সবচেয়ে মোস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। কোথায় থেকে প্রশ্ন আসুক বা না আসুক, এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সম্পর্কে প্রশ্ন আসবেই। এবং এই ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে আমি দেখতে পেলাম যে এখানে একটা টপিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এই টপিকটা এখানে অ্যাড করে দেওয়া। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডেবিট কার্ড কি, জমাকৃত টাকা উত্তোলনের জন্য ব্যবহৃত প্লাস্টিক কার্ড। তাহলে আমরা কি ডেবিট কার্ড কি, প্লাস্টিক কার্ড, তড়িৎ চৌম্বকীয় বিশিষ্ট, এই জিনিসটা মনে রাখো যে তড়িৎ চৌম্বকীয় বিশিষ্ট প্লাস্টিক কার্ড। এটার মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে কী করা যায়, অর্থাৎ ব্যাংকে জমাকৃত টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ ব্যাংকে তোমার যে টাকাটা আছে তুমি জমা করে রাখো, তো সেইটা উত্তোলনের জন্য তোমাকে একটা কার্ড দেবে। সেই কার্ডের মাধ্যমে তুমি ব্যাংকের টাকাটা যে কোনো এটিএম বুথ থেকে উত্তোলন করতে পারবা, সেটা হচ্ছে কি ডেবিট কার্ড। এবং সে ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ড হচ্ছে জমাকৃত টাকা উত্তোলনের জন্য ব্যবহৃত হয়। তার ডেবিট কার্ড যেরকম জমাকৃত টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই ক্রেডিট কার্ডেও হুবহু সেম জমাকৃত টাকা উত্তোলনের কাজে ব্যবহৃত হয়। কিন্তু
এই ক্রেডিট কার্ডে একটা সুবিধা আছে, সেটা কি, এই সুবিধা হচ্ছে কি ঋণ সুবিধা পাওয়া যায়। ঋণ সুবিধা কীভাবে পাওয়া যায়, তোমার সাধারণত তোমার ডেবিট কার্ডে যদি তোমার ব্যাংকের টাকাটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি আর ওই ডেবিট কার্ড থেকে একটা টাকাও উত্তোলন করতে পারবে না। বাট ক্রেডিট কার্ডে যদি তোমার ব্যাংকের টাকা শেষ হয়ে যায়, তুমি ওই ব্যাংক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হিসেবে ঋণ হিসেবে পাবে, যেটা তুমি ওই তোমার টাকা শেষ হয়ে যাওয়ার পরে তুমি উত্তোলন করতে পারবে। এর ক্ষেত্রে কী করতে হয়, কী দিতে হবে, ব্যাংকে তোমাকে বিগ একটা অ্যামাউন্ট, ওই টাকার উপর একটা সুদ আসে, সেই ঋণের উপর সুদটা দিতে হবে। তো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মূল পার্থক্য কী, ঋণ সুবিধা প্রদান। ক্রেডিট কার্ডে কী পাওয়া যায়, ঋণ সুবিধা পাওয়া যায়, কিন্তু ডেবিট কার্ডে কী পাওয়া যায় না, ঋণ সুবিধা পাওয়া যায় না। এখন আসলে দুটার জন্যই 24 ঘন্টা টাকা উত্তোলন করা যায়। তো এই জিনিসটা জানো সবাই, দুটার জন্য 24 ঘন্টা টাকা উত্তোলন করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সমাপ্ত লেখা, তো আমি সমাপ্ত করে দিচ্ছি, কারণ এইখানে যে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো ছিল, আশা করি তোমরা সবাই এগুলো করেছো এবং করার পর খুবই ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর তুমি যদি লাইক না দিয়ে থাকো, অবশ্যই একটা লাইক করে দাও। আর হচ্ছে এর পরবর্তীতে আমরা ম্যানেজমেন্ট যে সেকেন্ড পেপার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে আমরা 5টা ভিডিও আনার চেষ্টা করব। এই 5টা ভিডিওর মাধ্যমে সবগুলো টপিক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা। তাছাড়া এই 5টা ভিডিও আনার পর ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের 4টা ভিডিও গেল এবং ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের 5টা ভিডিও আনার পর যে 10 নম্বর ভিডিওটা আসবে, সেটা ইনশাল্লাহ তোমার ম্যানেজমেন্ট ব্যবসায় সংগঠন ও ম্যানেজমেন্ট এমসিকিউ বুস্টার হিসেবে একটা তোমার ভিডিও আসবে। সেখান থেকে 100টা এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ থাকবে এবং আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি ওই 100টা এমসিকিউর ভিতরে তুমি 50% কমন পাবে। অর্থাৎ তোমার যদি পরীক্ষায় 30টা প্রশ্ন আসে, তুমি ওই 100টার ভিতর থেকে তুমি 20টার মতো ইজিলি কেস করতে পারবে। আর 10টা তো তোমার, আর সবগুলোই তোমার যে কমন পেসবে এরকম না। তোমার এইচএসসি পরীক্ষা বলো, যেসব পরীক্ষা বলো, সবগুলো অ্যান্সারই কেউ পারে না, কারণ এখান থেকে সবগুলো অ্যান্সার পারবে এমন করে কোনো প্রশ্ন করা হয় না। তোমার 2-1টা প্রশ্ন এমনভাবে করা হয় যেগুলো কেউ পারবে না, তো ওগুলো সবারই ভুল যাবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই যে ভাই আমি 100টার কেন গ্যারান্টি দিলাম না। তো 100টার গ্যারান্টি আমি দেবো না, কারণ 100টা কখনোই কমন পেসবে না আমার সাজেশন থেকে। তো অবশ্যই এই জিনিসটা মনে রাখবা। আমি চাইলে তোমাদেরকে দিলে ইনফরমেশন বা ভালো দেওয়ার চেষ্টা করব, না দিলে তোমাদের কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব না। যদি তোমাদেরকে আমি পড়াইতে চাই, যেটা রিয়েল ঠিকঠাক আছে সেটা পড়াইবো, না হলে ভাই তোমাদের পড়াইবো না, কথা হচ্ছে এইটা। তো অলওয়েজ আমি চাই তোমাদেরকে একজ্যাক্ট তোমার ইনফরমেশনটা দিতে। তো অবশ্যই যারা আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটাকে ভালোবাসো, তারা আমার সাথে থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো করবে। আশা করি তোমরা ভালো একটা কিছু পাবে আমার থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।